বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু কেমিস্ট্রিতে একজন শিক্ষার্থীকে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সকল কিছু এই বইয়ের মধ্যে দেওয়া আছে। শুধু তাই নয়, আমরা কিন্তু তোমাদেরকে সিকিউ এমসিকিউ এর কথা যদি বলো, তোমরা অনেকেই এমসিকিউতে পরীক্ষা হলে মার্কস তুলতে পারো না। আমরা টোটাল এই বইয়ের উপরে মোট 1200 এমসিকিউ এবং এই 1200-এর মধ্যে আমরা 500 হচ্ছে স্টার চিহ্ন দিয়েছি, 3 স্টার এবং 2 স্টার। তো এই 500 এমসিকিউ যারা পড়বে ভালো মতো, তাদের ওভারঅল বইয়ের উপরে একটা ভালো একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, নাম্বার 1। আর নাম্বার 2, এই 500 এমসিকিউ থেকে তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে, সেটা বোর্ড পরীক্ষার কথা বলো বা তোমাদের স্কুল পরীক্ষার কথা বলো। তো এইভাবেই কিন্তু বইটি অনেক যত্ন নিয়ে অনেক শ্রম দিয়ে সাজানো হয়েছে তোমাদের কথা চিন্তা ভাবনা করে, যাতে করে একজন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী যার পক্ষে হয়তোবা খুব ভালো ভালো টিচার বা খুব ভালো ভালো জায়গায় গিয়ে পড়া সম্ভব না, তো এদের কথা চিন্তা করে আসলে আমরা এই বইটা রচনা করেছি। এই বইটা হচ্ছে ভালো স্টুডেন্ট বলো খারাপ স্টুডেন্ট বলো সবার জন্য একটা কম্বাইন্ড প্যাকেজ। ভালো স্টুডেন্টদের জন্য তারা যেন কীভাবে 100-র উপরে মার্কস তুলতে পারে, মানে 100-র মতো করে 90-এর উপরে যেন মার্কস তারা তুলতে পারে, সেইভাবে আমরা এটা চেষ্টা করেছি আর কি। তো আমি তোমাদেরকে বলবো যে বইটা কিনো, বইটা কিনে তোমরা বইটা পড়ো। আশা করতেছি তোমাদের এই বইটা করলে তোমাদের মার্কসটা ভালো উঠবে এবং এক্সামে তোমরা আরো বেশি ভালো করতে পারবা। ওকে, ফাইন। তো এবারে দেখো, আমি জাস্ট যেই পয়েন্টটা নিয়ে এখন কথা বলবো বা যেই সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, দিনাজপুর বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025-এর একটি বোর্ড প্রশ্ন, আমরা এটা নিয়ে এখন কথা বলবো। তাহলে এবার আসলে আমরা ফার্স্টে সৃজনশীলটা নিয়ে একটু বুঝি যে কি বলেছে। আমরা একটা পর্যায় এবং একটা গ্রুপ দেখতে পাচ্ছি। তো গ্রুপের মধ্যে কে কে আছে? পি কিউ আর। মূলত পি কিউ আর আমরা একটা প্রতীক হিসেবে ব্যবহার করতেছি। পিতে আবার কি ফসফরাস মনে করো না। পি এর পাশে 4 লেখা, বাম পাশে নিচে, তার মানে পি কে বলতো বেরিলিয়াম। তারপরে কিউ কে 12 যেহেতু ম্যাগনেসিয়াম, আর হচ্ছে ক্যালসিয়াম, সো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এখান থেকে আমরা 3টা পেলাম। আচ্ছা, এবার যদি আমরা এই পর্যায় ধরে সামনের দিকে আগাই তাহলে কাকে পাচ্ছি? পি। তারপরে দেখো এখানে নিয়ন, এন ই তে তো নিয়ন, এটা আমরা কনফার্ম। এফ এ ফ্লোরিন, এটা আমরা কনফার্ম, ঠিক আছে। নিয়ন আর ফ্লোরিন, ফ্লোরিনের আগে কে বলতো? ফ্লোরিন তো 9, 9-এর আগে কে? 8, তাহলে ওয়াই হচ্ছে অক্সিজেন আর এক্স কে? এক্স হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আমাদের এই পর্যায়ে এরা গেল। আর এই গ্রুপে গেল হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। পি কে আমি দুইভাবে ইউজ করতে পারি। পি কে চাইলে আমি এই পর্যায়ের সাথেও সম্পর্কযুক্ত করতে পারি, পি কে চাইলে আমি গ্রুপের সাথেও সম্পর্কযুক্ত করতে পারি। ওকে, সো এই হচ্ছে আমাদের উদ্দীপক। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা প্রশ্নে। ক নম্বর প্রশ্ন দেখো, একমুখী বিক্রিয়া কাকে বলে? তো সহজ হিসাব, যে সকল বিক্রিয়া একদিকেই সম্পন্ন হয় তাকে আমরা একমুখী বিক্রিয়া বলি। সেখানে বলছে দেখো যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। অর্থাৎ যেই বিক্রিয়ার মাধ্যমে আমরা বিক্রিয়কগুলোকে ভেঙে উৎপাদে পরিণত করতে পারবো বা বিক্রিয়কগুলোকে আমরা বিক্রিয়া করার মাধ্যমে উৎপাদে পরিণত করতে পারবো, কিন্তু উৎপাদকে পুনরায় আবার বিক্রিয়কে পরিণত করতে দেওয়া হয় না বা পরিণত হয় না, আমরা সেই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলি। তো আমাদের প্রথম এইটুকু কাজ আমরা এখান থেকে, এইটুকু সংজ্ঞা আমাদের লিখলে হয়ে যাচ্ছে। তো কোয়ের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো যে বিক্রিয়াগুলো শুধুমাত্র উৎপাদে পরিণত হবে কিন্তু উৎপাদ বিক্রিয়কে পরিণত হবে না, যে বিক্রিয়ার মাধ্যমে তাকে আমরা একমুখী বিক্রিয়া বলি। আমাদের সেকেন্ড প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেট এর তাপীয় বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট এর তাপীয় বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া। এবারে আসো, যদি আমরা এই পয়েন্টটা তোমাদেরকে দেখাই, দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটাকে যখন তাপ প্রদান করা হবে তখন সেখান থেকে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তো এই যে বিক্রিয়াটা আমরা তাপহারী বিক্রিয়া বললাম কেন? যে বিক্রিয়া কি হয়, তাপ প্রয়োগ করার, মানে তাপ প্রয়োগ করার মাধ্যমে যেই বিক্রিয়াটা সম্পন্ন করা হয় সেই বিক্রিয়াকে বলি আমরা তাপহারী বিক্রিয়া। এখানে একটা জিনিস দেখো যে তুমি যদি এই বিক্রিয়া, এই যে আমরা একটা ডেল সাইন ব্যবহার করেছি ত্রিভুজের মতো, এই যদি আমরা তাপ প্রদান না করি তাহলে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কখনোই কিসে পরিণত হবে না? উৎপাদে পরিণত হবে না। তাপ লাগবেই লাগবে এই বিক্রিয়ার জন্য। তো যেহেতু এই বিক্রিয়ায় আমার তাপের প্রয়োজন অনেক বেশি, তাই আমরা এই বিক্রিয়াকে কি বলতে পারবো? একটা তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া বলতে পারবো? একটা তাপহারী বিক্রিয়া। আর তোমাদেরকে আমি আরেকটা ক্লু দেই, সকল বিয়োজন বিক্রিয়ায় তাপহারী বিক্রিয়া। মানে বিয়োজন বিক্রিয়াকে যে ভাঙবা, দেখো ধরো তোমার কাছে একটা ইট আছে, এখন সেই ইটটাকে তুমি ভাঙতে যাচ্ছ, তুমি অবশ্যই একটা হাতুড়ি নিয়ে সেটার উপর আঘাত করবা জোরে, বিধায় ইটটা ভেঙে যাবে। সো আমার যত বিয়োজন বিক্রিয়া আছে সেই বিয়োজন বিক্রিয়া ভাঙতে হলে আমার একটা শক্তি দরকার, সেই শক্তি হচ্ছে তাপ শক্তি। তাপ শক্তি প্রয়োগ করার মাধ্যমে আমরা সেই বিক্রিয়াটাকে ভেঙে ফেলে নতুন নতুন উৎপাদ তৈরি করতে পারবো। সো এই জন্য আমাদেরকে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি? একটা তাপহারী বিক্রিয়া বলতে পারি। আচ্ছা, যাচ্ছি গ নাম্বারে, উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম বিশ্লেষণ করো। এই যে আমরা এখানে যে পর্যায়টি দেখতে পাচ্ছি, এই পর্যায়ের আকারের ক্রম আমাকে এখন দেখাতে হবে যে এদের
কার আকারটা বড় কার আকারটা ছোট। তো চলো আমরা এখন গ নিয়ে একটু কথা বলবো, দেখি আমাদেরকে গতে কি বলছে। তো ফার্স্টে আমরা এই প্রশ্নের ইগুলো সমাধান করলাম, ডায়াগ্রাম আঁকা হয়েছে, ডায়াগ্রাম এঁকে দেন এটার ব্যাখ্যা করা হচ্ছে। তো দেখো বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আমার কিন্তু এই সকল পরমাণুই আমার উদ্দীপক ছিল। দেখো বেরিলিয়াম, পি হচ্ছে বেরিলিয়াম, এক্স হচ্ছে নাইট্রোজেন, ওয়াই হচ্ছে অক্সিজেন, আর ফ্লোরিন, নিয়নকে তো আমি এখানে দেখতেই পাচ্ছি। তো আমরা ফার্স্টে এদের ইলেকট্রন বিন্যাস করলাম, ইলেকট্রন বিন্যাস করে আমরা কি করলাম, এদেরকে পর্যায় কত আর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। তো যেহেতু সবাই একই পর্যায়ের, তার মানে সবার পর্যায় হচ্ছে 2, সবার পর্যায় 2, কিন্তু সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান নয়। বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, নাইট্রোজেনের আছে 5টা, অক্সিজেনের আছে 6টা, তারপর হচ্ছে ফ্লোরিনের হচ্ছে 7টা, আর নিয়নের 8টা বা অষ্টক পরিপূর্ণ। তাহলে যেহেতু সবার পর্যায় সমান, তার মানে পর্যায় থেকে আমরা কোনো ডিসিশন পাবো না। আমরা ডিসিশন পাবো কোন জায়গা থেকে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কার কতগুলো আছে সেখান থেকে। তাহলে সেই হিসেবে দেখা যায় যে নিয়নের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সব থেকে বেশি, আর বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সব থেকে কম। আর আমরা একটা সূত্র কি জানি, যে কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হবে। ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল তত বেশি হবে। তো এখানে সেই সূত্র অনুযায়ী ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে বেশি কার, নিয়নের। তাহলে আকর্ষণ বল এদের, মানে যদি বলি যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কার সবথেকে বেশি হবে, নিয়নের। তারপরে কার, ফ্লোরিনের, কারণ ওর 7টা ইলেকট্রন সেকেন্ড পজিশনে আছে, তাহলে ও। এরপরে কার, অক্সিজেনের। এরপরে কার, নাইট্রোজেনের। সব থেকে আকর্ষণ বল কম হবে বেরিলিয়ামের, কেননা তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সব থেকে কম। তাহলে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা এবং নিউক্লিয়াসের আকর্ষণ বলের ভিত্তিতে আমরা এইটুকু বলতে পারি যে এখানে নিয়নের আকর্ষণ বলটা সব থেকে বেশি, কারণ তার অষ্টক পরিপূর্ণ, আর বেরিলিয়ামের আকারটা সব থেকে কম, কারণ তার সর্বশেষ কক্ষপথে মাত্র 2টি ইলেকট্রন আছে। এখন আকর্ষণ বলের সাথে পরমাণুর আকারের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ আকর্ষণ বল যত বেশি হবে তারা তত ক্লোজলি থাকতে চাইবে, আকর্ষণ বল যত কম হবে তারা তত কি থাকতে চাইবে, দূরে থাকতে চাইবে। এই বিষয়গুলো কিছুটা আমাদের দৈনন্দিন জীবনে যে সম্পর্ক থাকে না আমাদের সাথে, আমাদের আত্মীয় স্বজনের সাথে, যার সাথে আমার বন্ডিং ভালো, আকর্ষণ বল ভালো, আমি কি করি, তার বাসায় ঘন ঘন আসি, বেড়াতে আসি, কোনো একটা ওকেশন থাকলে বেড়াতে আসি। আর যার সাথে আমার বন্ডিং ভালো না, আকর্ষণ বল যার সাথে ভালো না, তার বাসায় কি আমি সহজে আসি না। সেই জন্য নিয়নের আকর্ষণ বল যেহেতু বেশি, অতএব নিয়নের নিউক্লিয়াস এর চারপাশে যে কক্ষপথগুলো সেগুলো ছোট হয়ে আসবে, আর বেরিলিয়ামের যেহেতু আকর্ষণ বল কম সেগুলো কি থাকবে, বড়ই থাকবে। তাহলে বলা যায় যে আকর্ষণ বলের সাথে পরমাণুর আকারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক রিলেশন। এখন ব্যস্তানুপাতিক রিলেশন দ্বারা কি বোঝানো হয়, একটা যদি বাড়ে, মানে আকর্ষণ বল যদি বাড়ে, তাহলে ওই আকারটা কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ একটা সাইড বাড়লে আর একটা সাইড কমবে, একটা সাইড কমলে আর একটা সাইড বাড়বে। তো সেই হিসাবে এখন রিলেশনটা উল্টা হবে, যেহেতু নিয়ন এইখানে বড় ছিল আকর্ষণ বলের ভিত্তিতে, তাহলে পরমাণুর আকারের ভিত্তিতে কে বড় হবে, বেরিলিয়াম। অর্থাৎ যে এখানে সব থেকে কম এখানে সে সব থেকে বেশি, যে এখানে সব থেকে বেশি এখানে সে সব থেকে কম। তো এইভাবেই যদি তোমরা ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যাটা দাও, আমি যেই কথাগুলো বললাম সেইভাবে যদি তোমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা প্রেজেন্ট করতে পারো, ব্যাখ্যাটা দিতে পারো, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। তো ওভারঅল আমাদের এখান থেকে যে পর্যায়, সেই পর্যায়ের ফাইনাল ডিসিশন সব থেকে আকার বড় হবে বেরিলিয়ামের, তারপরে নাইট্রোজেনের, তারপরে অক্সিজেনের, তারপরে ফ্লোরিনের, তারপরে নিয়নের। সো আমরা এইভাবেই সকল যেই পর্যায়ে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর আকার আমরা ব্যাখ্যা করতে পারবো। ওকে ফাইন, গেল আমাদের গ এর প্রশ্ন। যাচ্ছি আমরা ঘ এর প্রশ্নে। তো দেখো আমাদের কিন্তু এখান থেকে ক খ গ 3টা হয়ে গেল। এবার যাচ্ছি ঘ এর প্রশ্নে। উদ্দীপকে উল্লিখিত শ্রেণী বলতে কি, গ্রুপকে বোঝানো হয়, যেগুলো আমরা ইংলিশে বলি গ্রুপ, বাট বাংলায় বলে শ্রেণী। তাহলে বলতেছে উদ্দীপকে উল্লিখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলো ধাতব ধর্ম বিশ্লেষণ করো। ধাতব ধর্ম, তাহলে আমাদের কাছে আছে একটা পর্যায়, একটা গ্রুপ। এই পর্যায় এবং গ্রুপের আমাকে ধাতব পর্যায়, মানে ধাতব ধর্মটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা ঘ নাম্বার নিয়ে একটু কথা বলি। ওকে, তো তাইলে সবার আগে আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে আমরা ফার্স্টে তো উদ্দীপক তো আমরা দেখেই নিয়েছি, তো এই উদ্দীপক থেকে আমরা ফার্স্টে গ্রুপের ধাতব ধর্ম নিয়ে কথা বলবো, গ্রুপের ধাতব ধর্ম। ওকে, তো এই গ্রুপের মধ্যে কারা কারা ছিল বলতো, আমাদের এই যে উদ্দীপক, সেই উদ্দীপকের গ্রুপে ছিল হচ্ছে আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম 3টা পরমাণু ছিল। গ্রুপ 2 থেকে আসছে যারা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো ইলেকট্রন বিন্যাস করো, বেরিলিয়াম 2, ম্যাগনেসিয়ামের 3, আর ক্যালসিয়ামের 4। তাহলে ফার্স্টে আমরা এখানে পর্যায় নোট করলাম, পর্যায় নোট করে দেখলাম যে বেরিলিয়ামের পর্যায় 2, ম্যাগনেসিয়ামের পর্যায় হচ্ছে 3, আর ক্যালসিয়ামের পর্যায় কত, ক্যালসিয়ামের পর্যায় 4। এবার এদের সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। কয়টা করে বলো তো, বেরিলিয়ামের 2টা,
ম্যাগনেসিয়ামের 2টা, ক্যালসিয়ামের 2টা, কারণ এরা সবাই একই গ্রুপ থেকে আসছে। তাহলে এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, সেম হবে আর কি। তাহলে এদের মধ্যে চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে পর্যায়। বেরিলিয়ামের পর্যায় 2, তার মানে 2টা গোলাকার। ম্যাগনেসিয়ামের পর্যায় 3, তার মানে 3টা গোলাকার। আর ক্যালসিয়ামের পর্যায় 4, তার মানে 4টা গোলাকার। ফাইন। তাহলে আকর্ষণ বলের কথা চিন্তা করো তো। আকর্ষণ বল কি? দূরত্বের উপর নির্ভরশীল, তাই না? আকর্ষণ বল মূলত 2টা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে নিউক্লিয়াস থেকে সে কতটা দূরে, নাম্বার 1, আর নাম্বার 2 তার সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে। তো এখানে কিন্তু যেহেতু আমাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে আমরা এবার কনসিডার করব যে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটা কতটুকু দূরে। তো বেরিলিয়ামের জন্য সেটা একদমই কাছে, দ্বিতীয় কক্ষপথ। ম্যাগনেসিয়ামের জন্য একটু বাড়তেছে, তৃতীয় কক্ষপথ। ক্যালসিয়ামের জন্য আরো বাড়তেছে, চতুর্থ কক্ষপথ। সো দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ, ঠিক আছে? সো আমরা এইভাবে এদেরকে আইডেন্টিফাই করতে পারবো যে বেরিলিয়ামের পর্যায়ে 2, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনে 2টা। ম্যাগনেসিয়ামের পর্যায়ে 3, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টা। ক্যালসিয়ামের পর্যায়ে 4, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন 2টা। ওকে। তো আকর্ষণ বলের ভিত্তিতে সব থেকে বেশি আগানো বেরিলিয়াম, কারণ তার সর্বশেষ কক্ষপথটা বেশ কাছে। এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ইলেকট্রন ত্যাগ, দেখো ইলেকট্রন ত্যাগ কিন্তু মানে আমরা এই চতুর্থ অধ্যায়ের আমাদের যাবতীয় যা ডিসিশন সকল কিছুই আমরা ইলেকট্রনের আকর্ষণ বল বা নিউক্লিয়াসের আকর্ষণ বল এর উপর ভিত্তি করে আমরা প্রদান করতে পারি। তাহলে একটা জিনিস চিন্তা করো, যদি আকর্ষণ বল বেরিলিয়ামের সব থেকে বেশি হয়, ক্যালসিয়ামের সব থেকে কম হয়, ইলেকট্রন ত্যাগ তাহলে সবার আগে কে করবে? ক্যালসিয়াম করবে। সবার পরে কে করবে? বেরিলিয়াম করবে। কেননা এটা কি সম্পর্ক? এটাও একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আকর্ষণ বল যত বাড়ে পরমাণু তত সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না, কারণ কি তার তো ওই ইলেকট্রনের উপর আকর্ষণ বল আছে, ঠিক আছে? আকর্ষণ বল আছে বিধে সেই ইলেকট্রনটা ত্যাগ করতে চায় না। আর যার আকর্ষণ বল কম সে খুব সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে পারে। তো যেহেতু এখানে ক্যালসিয়ামের আকর্ষণ বল সব থেকে কম, তার মানে এদের তিনজনের মধ্যে সবার আগে ইলেকট্রন ত্যাগ করবে কে? ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম মিডিয়াম পজিশনে থাকবে। বেরিলিয়ামের আকর্ষণ বল যেহেতু এখানে সব থেকে বেশি, তাহলে সবার শেষে ইলেকট্রন ত্যাগ করবে বেরিলিয়াম। তাহলে যে আগে ত্যাগ করবে তার ধাতব ধর্ম বেশি, যে পরে ত্যাগ করবে তার ধাতব ধর্ম কম। তাই আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত গ্রুপের ধাতব ধর্ম যদি আমরা বিবেচনা করি, সব থেকে বেশি হবে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম। তো এটা যদি তুমি এখানে এক্স ওয়াই জেড এর সাহায্যে করো, তাহলে সব থেকে বেশি আকর্ষণ বল হচ্ছে সব থেকে বেশি ধাতব ধর্ম বিশিষ্ট মৌল হচ্ছে আর, তারপরে হচ্ছে কিউ, তারপরে হচ্ছে পি। ওকে। তো আশা করতেছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এবারে চলো আমরা আলোচনা করব এই পর্যায়ের আমাদের ধাতব ধর্ম নিয়ে। তো এবারে দেখো পর্যায়ের ধাতব ধর্মটা কিরকম হবে। তো ফার্স্টে আমরা পর্যায়ে যারা যারা ছিল এদের সবার ইলেকট্রন বিন্যাস করলাম। যেহেতু সবাই একই পর্যায়ের, তার মানে এদের সবার পর্যায় হবে 2, একই পর্যায় মানে দ্বিতীয় পর্যায়, কিন্তু সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান নয়, যেটা আমি অলরেডি তোমাদেরকে গতেও বুঝিয়েছিলাম। তো ইলেকট্রন সংখ্যা যেহেতু বাড়বে, মানে ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে আকর্ষণ বলটাও বাড়বে, তাহলে সেই হিসেবে আমাদের নিয়নের ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি। তো আকর্ষণ বলটা কার সব থেকে বেশি হবে? নিয়নের। আকর্ষণ বলটা কার সব থেকে বেশি হবে? নিয়নের আকর্ষণ বলটা সব থেকে বেশি হবে। আর সব থেকে কম হবে আকর্ষণ বল কার? বেরিলিয়ামের। ওকে। তো আকর্ষণ বলের ভিত্তিতে এইখানে নিয়নটা সব থেকে বেশি আগানো, বেরিলিয়ামটা সব থেকে পিছানো, যেটা আমি তোমাদেরকে গতেও বুঝিয়েছিলাম। এবারে যেটা আমাদেরকে চিন্তা ভাবনা, যে যার আকর্ষণ বল বেশি সে কি সহজে ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই না। যার আকর্ষণ বল কম সে কি সহজে ইলেকট্রন ত্যাগ করবে? অবশ্যই হ্যাঁ, কারণ তার তো আকর্ষণ বল কমই সেই বস্তুর উপর বা সেই ইলেকট্রনগুলোর উপর। তো এখান থেকে দেখা যায় যে বেরিলিয়ামের আকর্ষণ বলটা কম বিধায় বেরিলিয়ামের ইলেকট্রন ত্যাগের ধর্মটা কি হবে? সব থেকে বেশি হবে। তারপরে কার? নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেন সেকেন্ড, তারপরে কার? অক্সিজেন, তারপরে ফ্লোরিন। এবং সব থেকে ইলেকট্রন ত্যাগের ধর্ম কম হবে কার? নিয়নের। বেসিক্যালি নিয়ন ইলেকট্রন ত্যাগই করবে না, কারণ সে তার অষ্টক পরিপূর্ণ, সে তো অষ্টক পরিপূর্ণকে সে অপরিপূর্ণ করবে না, ইলেকট্রন ত্যাগ করে। তাইলে বলা যায় যে আকর্ষণ বল বেশি হলে পরমাণু ইলেকট্রন দেরিতে ত্যাগ করবে, আর আকর্ষণ বল কম হলে পরমাণু ইলেকট্রন খুব দ্রুত ত্যাগ করবে। তাহলে আমরা সেই গ্রুপের ধর্ম বলো আর পর্যায়ের ধর্ম বলো, উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা সেই আকর্ষণ বলের উপর ভিত্তি করেই আমাদের এই ডিসিশনগুলো দিতে পারি। এবং বোথ কেসে দেখো এটা একটা ব্যস্তানুপাতিক রিলেশন, সেটা তুমি পর্যায়ের ধাতব ধর্মের কথা চিন্তা করে বলতে পারো, অথবা গ্রুপের ধাতব ধর্মের কথা চিন্তা করে বলতে পারো। সো বলা যায় যে আকর্ষণ বল বাড়লে ধাতব ধর্ম কমে যায়, আর আকর্ষণ বল কমলে ধাতব ধর্ম বেড়ে যায়। তো তাইলে আমি আশা করব তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। আমাদের ক খ গ ঘ 4টা প্রশ্ন যেটা ছিল, এখানে ঘ নাম্বারটা আমাদের শেষ হয়ে গেল যে উদ্দীপকে উল্লিখিত শ্রেণী ও পর্যায়ের মৌলগুলো ধাতব ধর্ম বিশ্লেষণ করো। সো আমরা দেখলাম যে যদি আমরা গ্রুপের কথা বলি বা শ্রেণীর কথা বলি, উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বাড়ে, আর যদি পর্যায়ের কথা বলি তাহলে
বাম থেকে যত আমরা ডানে যাব তত আমাদের ধাতব ধর্ম কমবে। কেন কমবে? কারণ বাম থেকে ডানে গেলে আকর্ষণ বল বাড়ে, আকর্ষণ বল বাড়লে তো পরমাণু সহজে ইলেকট্রন ত্যাগ করবে না, অতএব ধাতব ধর্ম এখানে কি হবে? কমে যাবে। তো তাইলে তোমরা এই সৃজনশীল প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করতেছি আমি। আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের কিন্তু সকল সৃজনশীলগুলো জাস্ট এভাবে ধরে ধরে ব্যাখ্যা করে তোমাদেরকে বা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করতেছি এগুলো তোমরা খুব সহজ, খুব সুন্দরভাবে তোমরা এগুলো বুঝতে পারবা। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।